কি আছে, মুরগির গাড়ি আমাকে ওভারটেক করে চলে গেল নাইটে, যাই মির্জাপুর রেল গেটে লোড গাড়ি একটা টাক ব্রেক করলো, পিছলা যায় মাইরে দিয়ে ওরা 4 জন ফিস্ট হয়ে গেল। এপার ওপার এপার ওপার যায়, যখন সুযোগ পায় তখন বাড়া যায়। ওই রকম বাড়াবের বসে একবারে মুখামুখি, টাকের সাথে মুখামুখি, টাঙ্গাইল ওই যমুনা সেতু রোডে মুখামুখি মেরে দিল না বেরোবের বাইরে। ওখানে গাছ ফেলায় ডাকাতি করতো, গাড়িতে আমার করে নাই, আমার সামনে গাছ ফেলা দিল, আমি গাছ মেরে দিয়ে চলে গেছি। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। এই ভিডিওতে আমাদের সাথে আছেন পাবনা এক্সপ্রেসের একজন দক্ষ এবং সিনিয়র চালক উজ্জ্বল কাকু। পাবনা রুটে চলাচল করা এমন কোনো গাড়ি নেই যে সে চালায়নি। বেশ অভিজ্ঞ সম্পূর্ণ একজন চালক। কিভাবে তার মোটর ডিপার্টমেন্টে আসা এবং তার পরিবহন লাইফে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতার কথা জানার চেষ্টা করব এই ভিডিওতে। আশা করছি সকলে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম কাকু, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। বাসার সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাই ভালো। তো শুরুতে আপনার পরিচয়টা জানতে চাইতেছি, আপনি কোন রোডে গাড়ি চালাচ্ছেন, কি গাড়ি চালাচ্ছেন এবং আপনার নামটা। ও, আমার নাম সবাই জানে, আমার নাম মোহাম্মদ উজ্জ্বল, সবাই জানে উজ্জ্বল মামা বলে পরিচিত। বাসলাভার থেকে শুরু করে যত মহাজন পাবনা মহাজন আছে, শ্রমিক আছে, আমার নামে সবাই জানে যে উজ্জ্বল মামা। সরকার ট্রাভেলস গাড়ি চালাতাম দীর্ঘদিন, RM2 গাড়ি। গাড়িটা পুরা দেওয়ার পরে আমি গাড়িটা রেখে পাবনা হুন্ডাই গাড়ি এক টিপ মারলাম। হুন্ডাই গাড়ি আগামীকালকেও আমি টিপ মারিছি, হুন্ডাই গাড়ি নিয়ে টিপ মেরে আসে আজকে আবার এই এসিটা নিয়ে আজকে আইছি। তে আসলেই কপাল মন্দ আমার, যে আসলে দীর্ঘদিন আমি সরকার ট্রাভেলসে এতদিন ছিলাম, এখন নাই। আসলে সবাই আফসোস করে, হয়তো তোমরা জানলেও হয়তো বলবে যে আসলে কেমন এতদিন দেখেছি, এখন দেখতেছি আর এক পরিবহনে পাবনা এক্সপ্রেসে। আসলে পাবনা এক্সপ্রেসে আইছি, অনেক মনে কষ্ট পাই। তো কাকু, আপনার মোটর ডিপার্টমেন্টে কিভাবে আসা সেই শুরুর গল্পটা জানতে চাইতেছি। মোটর ডিপার্টমেন্টে আসা তো আমি তো কোনোদিন হেল্পারই করি নাই, সুপারভাইজারও করি নাই। আমি ইঞ্জিন মিস্ত্রি, আমার গ্যারেজ ছিল, গ্যারেজ সাইডে দিয়ে আমি গাড়ি চালাতে এসেছি। এমন গাড়িটা কিভাবে চালানো শেখা হয়েছিল? শেখা হয়েছে আমি মিস্ত্রির থেকেই, এটা আমার কেউ কৌশল নাই, তাই নাকি? এটা আমি নিজেই। আমি একটা ইঞ্জিন মিস্ত্রি ছিলাম, আমি নিজেই গাড়ি ছাড়ে নিজেই টাইল দিতাম, এইভাবেই। তাছাড়া আমার কোনো পরিবহনে কিভাবে চান্স পাওয়া হলো? পরিবহনে গ্যারেজ থেকে গ্যারেজের গাড়ি নিয়ে এদিক ওদিক টিপে যেতাম। যেমন পাবনার শহরে পাবনা যতগুলো গাড়ি আছে এমন কোনো গাড়ি নাই চলাই নাই। যেমন পালকি গাড়ি ছিল, সে পালকি গাড়ি থেকে শুরু আমার। পালকি গাড়ি চালাইছি, বাদল গাড়ি চালাইছি, কিংস চালাইছি, তারপর নাইট স্টার চালাইছি, ইনসাফ চালাইছি, ইনসাফ স্পেশাল, সরকার, মানে পাবনা কোনো গাড়ি আমার বাদ নাই, চলাই নাই। কত বছর ধরে গাড়ি চালাচ্ছেন? গাড়ি চালাচ্ছি তাও অনুমান এখন হয়তো এর ভিতর কতটুকু সত্যি কতটুকু মিথ্যা হবে তা তো জানি না, কিন্তু এস্টিমেট আমার 26-27 বছর হবে। আচ্ছা। আমি ফেরি পাড়া যখন ছিল তখন টিপ মারছি, সেই হিসাব করলে ব্রিজ কতদিন হয়েছে হিসাব করলেই চলে আসে। মানে আপনি যমুনা সেতু হওয়ার আগের থেকেই ফেরি দিয়ে গাড়ি চালাই, ঢাকা আতিক পরিবহন, আরিফ গাড়ি। গাড়ি চালানোর সময় কোনো মজার ঘটনা আছে স্মৃতিময়? মজার ঘটনা বলতে কি, আগে গাড়ি চালানোর মজার ঘটনা বলতে যেমন গাড়ির চালানোর স্টাফদেরও মান ছিল, সবাই সম্মান করতো, পয়সারও মান ছিল, এইভাবে এই মজাটাই এই, তাছাড়া কোনো মজা নাই। তাছাড়া তো মজা বলতে আর কি বোঝা যাবে। এছাড়া আছে যাত্রীদের সাথে অনেক সময় মজার ঘটনা হয়। যাত্রীর সাথে মজার ঘটনা যেটা হয় তখনকার সাথে এখন তো মিলবে না। যাত্রী একটা গাড়ির স্টাফকে ডাকে, হেল্পারের সুপারভাইজার ড্রাইভারকে ডাকে ভালো মন্দ কথা বলতো, ভালো হলে যাইতো আসতো। আর এখন তো তা নাই, এখন সেটার সাথে এখন তো এটা মিলবে না। কারণ এখন যাত্রী উঠেই বলে এই হেল্পার বক্স মারলে, এটা সব গাড়ি আগেন না কেন, এই যে বিধ্বংসী উঠেই, সে চিনা হোক আর অচিনা হোক। অনেক যাত্রী গাড়ি ওভারটেক করলে, গাড়ি বাউসি দিলে, গাড়ি স্পিডে চালালে খুব খুশি হয়, কিন্তু এটা তার কাছেই মজা। যখনই একটা দুর্ঘটনা ঘটে যায় তখন হয় যায় সাজা, ড্রাইভারের হয় সাজা, বাড়ির লোকের হয় সাজা। যে মরিয়ে যায়, পাপ করে যদি মরিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, তার আল্লাহর কাছে হয়ে যায় তার সাজা, কারণ সে আমল করে পারে না, তারপরে মরে গেল। কারণ মজা হয় এই গাড়ি চালানোর ভিতরে মজা পাচ্ছে, কিন্তু দুর্ঘটনা হয়ে গেলে হয় সাজা। আসলে ব্যাপারটা কি, এই যাত্রীরা অনেক সময় যে বলে এই গরুর গাড়ি, এই গাড়ি তো কোনো ড্রাইভার দেখি নাই, ওই ড্রাইভারেরও তো দেখে
চিন্তা করে কি ব্যাপার, আমাকে দেখে নাই, আমি দীর্ঘদিন চলাই, আমাকে দেখে নাই। এর গরুর গাড়ি, ওই ড্রাইভারটা মন চালাটাই মন ভাবে গাড়ি চালাচ্ছে, উল্টা পাল্টা চলায় যায়, একটা দুর্ঘটনা ঘটাই ফেলা দিচ্ছে। স্বাভাবিক ব্যাপার, ঘটাই ফেলা দিচ্ছে। ঘটাই ফেলা দেওয়ার পরে তখন দেখতেছে যে গেল, ও শেষ, যাত্রীও শেষ। আসলেই তো গাড়ি জোরে চলালেই যে গাড়ি যে মান বাড়বি, জোরে চলালেই যে ভাব হবে, এটা না। যাত্রীরও বোঝা উচিত যে আসলে আমি ড্রাইভারকে এই কথা বলি, যতই আমার সাথে সে আসতে যায় আর যাই যায়, একটা দুর্ঘটনা ঘটলে আমারই বাকি হতে পারে, এটা তারও বোঝা উচিত। কারণ এখন যাত্রীর ভাষণ যে গাড়িতে উঠলেই অমুক গাড়ি ভালো, সেই টানা টেনে যায়, অমুক গাড়ি খুব দ্রুত চলে। আসলে দ্রুত চলে ভালো, দ্রুত তো অবশ্যই চলে। 5টা কুকুর যদি একসাথে দৌড়ায়, ওর ভিতরে একটা কুকুর দৌড়াতে পারেই। তাহলে কুকুর দৌড়ে যায়, তার একটা ওই কুকুর যদি অন্য কুকুর দেখে, আর 9 কুকুর বলে তারা ধরে, কেন তারা ধরে? ও বিপদে পড়ে গেছে। সেম গাড়ির কেসটা এরকমই হয়। ও দৌড় পারে 2-4টা ওভারটেক করবে, যায় দেখা যাচ্ছে উপরে যায় মোচর খায় পড়ে যাচ্ছে। আসলে এই যারা এগুলো করে, যেসব ড্রাইভার এগুলো করে, এটা আসলে উচিত নয়। কারণ তারা হেল্পারি করে মোটর ডিপার্টমেন্টে আসছে, সুপারভাইজারি করে আসছে, ট্রেনিং সেন্টারে শিখে আসছে, কিন্তু ওরা প্র্যাকটিক্যাল জানে না যে ব্রেক প্যাডেল, ব্রেক মারলে কি পাইপ ফাটতে পারে, ব্রেকের কোনো বাকেট আছে কি হতে পারে, কি স্ট্যাং লক হতে পারে, কি হলে হতে পারে, এটা তো তার জানা নাই। আর যেহেতু আমরা এই ডিপার্টমেন্টে আইসি, এই নাট বোল্ট টাইট দিয়ে ইঞ্জিন মিস্ত্রি কাজ করে আইসি, যে আমরা জানি যে এই গাড়িটার বাকেট মিস হলে গাড়ি দাঁড়াবে না, টায়ার রড খুলে গেলে পরে গাড়ি আউটলাইন হয়ে যাবে, সামনের চাকা 62 হলে পরে 80 উঠতে যায়, সামনের চাকা 70 উঠতে যায়, তার সামনের চাকা 62 হলে গাড়ি রাস্তায় থাকবে না, 60 70 80-র ভিতর থাকলে পরে 62 হতে হতে গাড়ি সাইড হয়ে যাবে, চাপানে যাবে। এর উদ্যোগ গেলেই 80 উর্ধে যাওয়া মানে সে বিপদটা নিয়ে নিল, কারণ ওটা ওভার স্পিডে চলে গেল। ওভার স্পিড মানেই যখনই চলে গেল, তখন ও যে কোনো একটা সংকেত পালে, ব্রেকে যত ধোকা দিলে কিংবা সামনের চাকা বাস্ট হলে ওই গাড়ি আর কন্ট্রোলে আসবে না, ওই গাড়ি আউটলাইন হতে বাধ্য। কে মারা যাবে, কে বাঁচবে, আল্লাহ ভালো জানে, তখন আল্লাহ ভালো জানে, এটা তো আমরা আর বলার কথা না। তো কাকু, আপনি আপনার মতো করে গাড়ি চালাচ্ছেন, হঠাৎ করে সামনের গাড়িটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার শিকার হয়ে গেল, তো এরকম দুর্ঘটনা সরাসরি দেখেছেন কখনো? হ্যাঁ, যেমন আমি অনেক আগে কথাই বলি, অনেক আগে মানে তখন বাদল গাড়ি চালাতাম, বাদল জ্ঞান চালালাম। ওই মুরগির গাড়িগুলা, এটা সবাই জানে, মুরগির গাড়িগুলা যে দ্রুত চলে, এটা আমার মনে হয় না কেউ জানা বাকি আছে। মুরগির গাড়ি আমাকে ওভারটেক করে চলে গেল নাইটে, যাই মির্জাপুর রেল গেটে লোড গাড়ি একটা টাক ব্রেক করলে, ওর গাড়ি যায় পিছলা যায়, মাইরে দিয়ে ওরা 4 জন ফিস্ট হয়ে গেল। মুরগির গাড়িতে? হ্যাঁ, মুরগির গাড়ির লোকজন ক্যাবিনের ভিতর ফিস্ট হয়ে গেল। ফিস্ট হয়ে যখনই গেল, তখন আমি ওই গাড়িটা দেখে গাড়িতে নামে যাই, জ্যাক লিভার দড়ি নিয়ে যাই, ক্যাবিন টাইনে টুনে সাইডে মিলিয়ে বাই করে, দুটেক বাই করেছিলাম, আর দুটেক বাই করে পারছিলাম না। সকাল হয়ে গেল, তাই 2:45 থেকে যে আজান পড়ে গেল, তখন পুলিশ চলে আসলো, আমি চলে গেলাম। এই তো দেখেছি দৌড় পেরে যায়, দুর্ঘটনা ঘটা। তাহলে এটা কিন্তু একটা অ্যাক্সিডেন্ট, আল্লাহ ভালো জানে কাক কি রকম রাখবে, কিন্তু আল্লাহ চোখ দেছে, হাত দেছে, পাও দেছে, জ্ঞান দেছে, বিবেক দেছে। তাহলে বিবেক নিয়ে সবকিছু যদি বিচারণা করে যদি চলে, তাহলে পরে সমস্যা হয় না। আল্লাহ তো বাসায়, আল্লাহ সমস্যা দেখায়, কিন্তু বিষয়টা সেটা না। তা আমি তো সমস্যাটা নিয়ে নিলাম, ওভার স্পিড কেন যাবো আমি কেন হুড় পাড়াপাড়ি করবো গাড়ি নিয়ে? গাড়ি কি আমার? আর গাড়ি আমার হলে কি আমার কথা শুনবে? গাড়ি তো একটা বস্তু, গাড়ি মানে বস্তু, গাড়িকে আমি যা বলবো তাই শুনবে। যেমন এই না যে ওর কিছু হয়ে গেলে পরে সেটা আমাকে বললে হবে না, হঠাৎ করে হবে। আমি গাড়ি জল বলবো তাই শুনবি, জোরে যাবি, ব্রেক মারবি, দাঁড়াবি, কিন্তু যখন একটা দুর্ঘটনা ঘটবে তখন কিন্তু আরো বলার সুযোগই পাবে না যে আমার এটা হয়েছে। তাহলে আমার সেই সেটের ভিতরেই থাকতে হবে যে আমার গাড়ি কোনো রকম প্রবলেম হলে আমি হিফাজতে গাড়ি জমাতে পারবো বা রাখতে পারবো। তা না দেখায় আমি যদি পাইছি গাড়ি, যেমন এখন অনেক ড্রাইভারে আছে ওই সিলেভার, লিলেন গাড়ি সিলেভার, আমরা দীর্ঘদিন RM2 চালাইছি, হুন্ডা চালাচ্ছি, ওয়ান যে নতুন যখন বের হয়েছে তখন থেকে চালাচ্ছি, নতুন প্যাকেট যখন থেকে বের হয় তখন থেকে ওয়ান যে গাড়ি আমি পাবনা শহরে আমি চালাই। যখন আর RM2 গাড়ি নতুন বাড়ায়, তখন আমি এক হাতে নতুন প্যাকেট গাড়ি আমি চালাই, 10 বছর একভাবে একা চালাই সরকার ট্রাভেলস RM2 গাড়ি। আমি সেই উজ্জ্বল মামা, কোনোদিন বলতে পারবে না যেমন একটা দুর্ঘটনা ঘটেছে যে এই কারণে। গাড়ির ভিতর জজ, ম্যাজিস্ট্রেট, ভালো ভালো ডাক্তার যেত, তারা আসলে ধন্যবাদ জানাতো। কিন্তু এখন ধন্যবাদ তো জানানি দূরে থাক, ওই কিছু গাড়ি, লিলেন গাড়ি, ইন্ডিয়ান গাড়ি দোতলা করে তারা যেভাবে ফাঁদি ফুদি দিয়ে বাইরে হয়ে চলে যাচ্ছে, এতে আরেকজনের মান যাচ্ছে, এতে আরেকজনের মান যাচ্ছে। কারণ এখন দেখে এ গাড়ি ভালো না, কিন্তু দুর্ঘটনা ঘটলে পরে তখন আর রেহাই নাই। আসলে গাড়ি তো এভাবে চলার নিয়ম না। গাড়ি সরকার থেকে আইন করে দিয়েছে, বাংলাদেশের এমন কোনো লোক নেই জানে না যে 80-র ঊর্ধ্বে গাড়ি চালানো নিষেধ।
কেন আমরা যাবো 80-র উপর দিয়ে? আমার গাড়ির টাইম 3:30, আর এক গাড়ির টাইম 4টায়, ওইভাবেই 5-5ই দরকার পড়ে যাবে, সমস্যা কোথায়? কেন 2 মিনিট আগে যাওয়ার জন্য, 10 মিনিট আগে যাওয়ার জন্য একটা দুর্ঘটনা ঘটে গেলে কেউ মেডেল দেবে না? মহাজন দেবে? এটা দুর্ঘটনা ঘটলে মহাজন আর গাড়ি দেবে না। তারপরে লজ্জা নাই, তারপরে এই ধরনের ড্রাইভাররা তারপরও এইভাবে গাড়ি চালায়। ওই মহাজন কিন্তু বলে নাই যে তুমি এইভাবে চালাও। ও কিছু কিছু লোকে খুশি করার জন্য চলাবের যাইয়ে, আনন্দ দেখাবের যাইয়ে নিজেই আনন্দে পড়ে যাচ্ছে। তো এছাড়া এরকম কোনো দুর্ঘটনা দেখেছেন, কোনো বাসের এরকম সামনাসামনি দুর্ঘটনা ঘটে যাওয়া? না, বাসের এরকম সামনাসামনি দুর্ঘটনা বলতে কি, এই আমরা দেখেছি যেটা, এটা গাড়ির নাম তো আর খেয়াল নাই। হ্যাঁ, নাম বলা লাগবে। হ্যাঁ, গাড়ির নাম তো খেয়াল নাই, কিন্তু দুর্ঘটনা দেখেছি। ওই দেখা যাচ্ছে আমার মতনই আরেকজন গাড়ি নিয়ে যাচ্ছে, ও পিছন থেকে কিছু গাড়ি আছে, দেখো খেয়াল করে, পিছন থেকে কিছু গাড়ি আছে 1/2 ইঞ্চির ভিতরে বাম্পার খেলে। এটা আমি নিজে প্র্যাকটিক্যাল দেখেছি। অনেক গাড়ি আছে 1/2 ইঞ্চির ভিতরে পিছনে এপার ওপার যায়, যখন সুযোগ পায় তখন বাড়া যায়। ওই রকম বাড়াবের বসে একবারে মুখামুখি, ট্রাকের সাথে মুখামুখি, টাঙ্গাইল ওই যমুনা সেতু রোডে মুখামুখি মেরে দিল, না বের হয়ে পারে। তাহলে জীবনটা গেল কার? তাহলে কি দরকার ছিল? সেটাই। কি দরকার ছিল? তা আসলে বিষয়টা তো সেটা না। ঘটনা হচ্ছে, আমি চালক, আমি চাবো যে আমারও বউ বাচ্চা আছে, মহাজনের বেসারটা নিয়ে আইছি, তারও এটা রুজি রোজগার হয়, এখান থেকে আমি উৎপ্রান্ত করে আমারও সংসার চলাই। এতগুলো যাত্রী থাকে, সে ভালো হোক মন্দ হোক, সে তোমার যাত্রী, তারও বউ বাচ্চা আছে। সে চাবো না যে একটা দুর্ঘটনা ঘটে এদের সমস্যা হোক, আমারও সমস্যা হোক। এটা আসলে কখনো চাওয়া উচিত নয়। আর বিশেষ করে যাত্রীরা যেভাবে আচরণ করে, এতে যদি কোনো বুদ্ধি কমের বা অধৈর্য ড্রাইভার হয়, সে যাত্রীর কথা মতন উল্টাপাল্টা গাড়ি চালাতে বাধ্য হয়। আসলেই তো যাত্রীর কথা মতন উল্টাপাল্টা গাড়ি চালানো বাধ্য হয়, এই জন্যই কথা সহ্য না করতে পারে। কিন্তু কথা সহ্য করেও চালানোর নিয়ম, কেননা তোমাকে বলেছে এক যাত্রী, এই কথা তোমাকে বলেছে, একটা যাত্রী বলেছে এটা গরুর গাড়ি, এটা লোকাল গাড়ি, এটা এভাবে চালাচ্ছাও, খারাপ ভাষায় কথা বলুক, একটা যাত্রী বলেছে, কিন্তু বাকি যাত্রী তো তোমাকে বলে নাই। তাহলে বাকি যাত্রী তোমাকে যদি কিছু না বলে থাকে, তুমি উল্টাপাল্টা গাড়ি চলায় বাকি যাত্রীর ক্ষতি করার উদ্দেশ্যে তুমি চলা যাবে না তো। সেটাই। তোমার এই কথা কান দিয়ে শুনবে, আর এক কান দিয়ে বাই করে দিয়ে হিবাততে যায়, না বাদাও, ঝামেলা শেষ। কিন্তু আসলে তা না। বিষয়টা তো যাত্রীরও বোঝা উচিত যে একটা ড্রাইভার এত দূর থেকে আসে, আর সে টাইমও পায় না, গাড়ি ঘুরে দেয়, তাকে কি করে বলি? আসলে পেটে ক্ষুধা থাকলে, হাত মুখ না ধোয়া থাকলে, জানকিন করে আসলে সাধারণ ব্যাপার, যে কোনো লোকই তার মাথা হট হয়ে যায় উল্টোপাল্টা কথা শুনলে। তা আসলে কেউ ধৈর্য ধরতে পারে, কেউ ধরতেও পারে তো না। যাত্রীদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে নাকি? হ্যাঁ, যাত্রীর উদ্দেশ্যে বলার এই যে যাত্রীরা আসলেই জানে না কোন ড্রাইভার কতদিন গাড়ি চালায়, কোন ড্রাইভার কত স্পিডে ব্যালেন্স ঠিক রাখতে পারে, কোন ড্রাইভার কয়দিন আছে চাকরি মোটর গাড়ি ডিপার্টমেন্টে, কোন ড্রাইভার এই গাড়ি চালাইছে কি না চালাইছে। এই যে কথাগুলো তো বললাম, কথাটা বলার উদ্দেশ্য এই যে যাত্রীরে ওঠার পরে যাত্রীরা ওই ড্রাইভারকে, যে কোনো গাড়ির ড্রাইভারকে কোনো রকম আজেবাজে কথা, কোনো রকম তাকে বিহেভ করা কোনো রকম বলা যাবে না। কেননা সে নতুনও হতে পারে, পুরাতন ড্রাইভারও হতে পারে, কারণ সে ধৈর্য ধরতেও পারে, নাও ধরতে পারে, কারণ ও তো চেনে না, যাত্রী কিন্তু চেনে না যে ড্রাইভার কবে আইছে এই চাকরিতে, এই কোম্পানিতে কবে আইছে। তা আসলেই যাত্রী কোনো ড্রাইভারকে না বলে সে সুপারভাইজারের সাথে সুন্দরভাবে হোক অভদ্রভাবে সুপারভাইজারের সাথে সে পরামর্শ করতে পারে। একের জায়গায় 10 বের, 10 বেরের জায়গায় 40 বেরও বলতে পারে, কিন্তু ড্রাইভারকে একটা কথা না বলাটাই আমি মনে করি এটা ভালো। কেননা সে নতুন ড্রাইভার যদি হয়, ওই প্রথম টিপ গাড়ি নিয়ে আসে, ওনার কথা মতন যদি উল্টাপাল্টা গাড়ি চলা নিয়ে যায়, সে একটা দুর্ঘটনা ঘটতে বাধ্য। আর যদি সে পুরাতন ড্রাইভার হয়, ইনশাল্লাহ সে হয়তো শুনবে এই কান্দে ওই কান্দে বাই করে দিবি, ধৈর্য ধরে চলে যাবি। কারণ ড্রাইভার একটা চিনলো না যে উনি কবে আইছে, এই আজকে কি চান্স পাইছে। কিন্তু ওর জন্য উপযুক্ত না যে একটা লোকের কথা শুনে হুড়পাড়াপাড়ি করে গাড়ি বাসি মারি অমক টমকটা নিয়ে টুনে যাওয়া, এই তো নাও থাকতে পারে, ও তো কথা শুনে যাচ্ছে। তো কাকু, আপনি তো দীর্ঘ অনেকদিন ধরে গাড়ি চালান, তো আপনার গাড়ি চালানোর উপরে খুশি হয়ে কোনো সময় যাত্রীরা গিফট বা উপহার দিয়ে? হ্যাঁ, আমার এই সানগ্লাসটা দেখা যাচ্ছে না, হ্যাঁ, এই সানগ্লাসটা গিফটের। আর একটা দেখাই, এই সানগ্লাসটাও গিফটের, যাই হোক, এই কভার সহ দেখান। এটাও গিফটের। আবার ঘড়ি আছে দুটি গিফটের, শার্টের পিস আছে গিফটের, তো কোট আছে গিফটের। গিফটের একটা স্মরণীয় মুহূর্ত বলেন যে আপনার কিরকম ভাবে কি গিফট করছিল, মানে কি জন্য গিফট করেছিল? গিফট করেছে দীর্ঘদিন গাড়ি যাতায়াতের কারণে, ভালো লাগেছে, সম্পর্ক ভালো। তাছাড়া গেলে আমাকেই ফোন দেবে, আমার গাড়িতে যাবে। সরকার টাবে আরএম2 গাড়ি চালাতাম তখন, সবাই জানে
গাড়িটার খুব নাম ছিল তখন, কালো কালারের গাড়িটা কালো কালারের গাড়িটা। RM4 ছিল একটা, RM4 RM2 এই দুটি গাড়ি আমি চালাতাম। বের হয়েছে রিবডি এবং হ্যাঁ, গাড়িতে পোড়া দেওয়ার পরে, এই গাড়িটা পোড়া দেওয়ার পরে আমি পোড়া গাড়ি রানিং এ যাই থামা দিয়ে ঠেকাইয়ে বাসার থেকে দৌড় পেরে যায়, আগুন ধরা গাড়ি সাইড করে চাপা দিয়ে আবার আগুন নিভাইছি লোকজন দিয়ে, নিভাইয়ে সারা রাত ভরে আমি একা ঢাকা নিয়ে এসে দিছি। দেওয়ার পরে সে আমার সাথে কিছু বলে নাই, সে আমাকে বললে গাড়ির কাছে কাজ থেকে কাজ করে নিয়ে যাবে। আমি গাড়িতে অ্যাক্সিডেন্ট করি নাই, সেটাই। আমি তো আমার তো কোনো গাড়ির ভিতরে কোনো শেয়ার নাই, তাহলে আমি কেন গাড়ির কাছে শুয়ে থেকে গাড়ি কাজ করে নিয়ে যাবো? আমার তো সংসার আছে। যাকে সে মহাজনকে বললাম যে আমার সংসার আছে, আমি এভাবে থাকতে পারবো না। সে কি বললো, না থাকলে চাকরি করা যাবে না। আমি বললাম যে সালাম আলাইকুম, আমি তাই এরকম চাকরি আমার দরকার নাই, কারণ আমার সংসার জন্যই আমার চাকরি করা, আমার চলাচলের জন্যই চাকরি করা। তা আমি তাহলে চাকরি কেন বাদ দিই, তাহলে বাদ দিয়ে অন্য জায়গায় কিছু করি। গাড়ির আগুন ধরে যাওয়ার পরে যে আপনি যে পর্যন্ত যা করছেন ওইটাই তো অনেক ড্রাইভার হইলে করতো না। না করতো না তো। আমার এমনকি প্যানে পুড়িয়ে গেছে। গাড়ির ভিতরের থেকে ড্রাইভিং সিটে অলরেডি আগুন জ্বলতেছে, পিছনের সিটে আগুন জ্বলতেছে, আগুনের ভিতরে আমি গাড়ির ভিতরে উঠে কারেন্টে তার আগুন ধরে যাবে বলে আমি ফাঁকা জায়গায় গাড়ি টান দিয়ে সরা দিছি, বাড়ির থেকে দৌড় পেরে যায়। বাসায় ছিলাম আমি, বাসা থেকে আমি ফোন দেখে আসলো, গ্যারেজে ফোন দিল যে মামা গাড়িতে আগুন ধরাতেছে, বলতেছে উজ্জ্বল মামা গাড়িতে আগুন ধরাতে, যা আমার তো বলছে তা আমার থেকে আমি গাড়ির কাছে পেলে যাই, দেখি ছেলে পেলে মেলে সব হুন্ডালি চারপাশ দিয়ে ঘুরতেছে তোর ভিতরে তার কিছু বলার নাই, কাউ কিছু বলার ক্ষমতা আমার তো নাই। আমি যাই আমার মতন যাই, আমি গাড়িটা সাইড দেখলাম কারেন্টে আগুন ধরে যাবে, তার আগুন ধরে যাবে, আমি সরা চাপা দিয়ে আমি লোকজন দিয়ে পানি দিয়ে সকল মিলে নিভায়ে সারা রাত ভরে গাড়ি নিয়ে পাবনা আইছি একা বৃষ্টি ভিজতে গিলাস নাই সামনের। সেই মহাজনের আচরণটা এরকম করলো আমার সঙ্গে, তাহলে আমার সংসারই যদি না চলে তাহলে আমি তো দেখবো না। সেটাই তো কথা না, এই জিনিসটা উনি ঠিক করে নাই। ওনার বোঝা উচিত ছিল যে আপনি যতটুকু করছেন এটাই তো অনেক করছেন। ওনার সম্পদটা তো আরো পুড়ে যেতে পারতো, আরো ক্ষয়ক্ষতি তো হতে পারতো। হতে পারতো। কাকু আপনি তো দীর্ঘ অনেক দিন ধরে গাড়ি চালাচ্ছেন, এর ভিতরে হিনো 1 যে গাড়ি চালিয়েছেন, RM2 চালিয়েছেন, হুন্ডাই চালিয়েছেন, যেই সকল ব্র্যান্ডের যে সকল মডেলের গাড়ি চালিয়েছেন, এগুলোর ভিতরে আপনার কাছে বেটার পারফরমেন্স মনে হয়েছে কোনটাই? আসলে কি বেটার পারফেক্ট মনে হয় কোনটা আমি বলি, আসলে কি ওই যেটা আমি RM2 যেমন RM2 নতুন গাড়ি বের করেছিলাম দীর্ঘদিন চালানোর পর, এটা যদি অল মডেল হয়, পুরাতনও হয়, দীর্ঘদিন চালানোর পর সেটা কিন্তু অবশ্যই ভালো লাগে, কারণ হাতের সাথে সেট, গাড়ির সবকিছু জানা, এটা ভালো লাগে। কিন্তু এখন হুন্ডাই গাড়ি কিন্তু ছিল না, RM2 গাড়ি যখন বাইর হয় তখন হুন্ডাই গাড়ি ছিল না। হুন্ডাই গাড়ি বের পর হুন্ডাই গাড়ির সুবিধা এটাই এসেছিল, এই জন্যই ভালো লাগে যে RM2 থেকে এখন হুন্ডাই ভালো। কেননা তার কারেন্ট ব্রেক, রিটায়ার্ড ব্রেক, তারপর কারেন্ট পিক আপ, কারেন্ট পিক আপ, মানে এই জায়গাটাই মজা যে এখন হুন্ডাই ভালো, এটা এখন ভালো। আমি পাবনা এক্সপ্রেস গাড়ি কালকেও টিপ মারিয়ে দেখেছি যে আসলে হুন্ডাই গাড়ি চলেনি অনেক গুণ ভালো RM2 থেকে, মানে অনেক। বৃষ্টির ভিতরেও কোনো সমস্যা নাই এবং শুকনার ভিতরেও সমস্যা নাই, ব্রেকও ভালো, টানও ভালো, চলায়ও মজা। ওয়ানজে গাড়ি বা RM2 গাড়ি নিয়ে কোনো সময় বৃষ্টির ভিতরে রিক্সের ভিতরে পড়েছেন? বৃষ্টি আসলে তো আমি তো RM2 হোক আর ওয়ানজে হোক আমি 60-এর উপরে গাড়ি চালাই না, 50-60 যে যা বলে বলুক, আমার কানের ভিতরে জাগিয়ে আমার কথা হচ্ছে আমি ওই রিক্সের ভিতরে আমি নিজেই সেপে আগে থেকে সেভ করতে যাই, আমি আর ওই রকম আর রিক্সে পড়ি নাই, কারণ কেননা আমি চালাই না, আমি 60 ওভারটেক করি না বৃষ্টিতে, সে RM2 হোক আর হুন্ডাই হোক আর ওয়ানজে হোক, 60-এর উপরে যাবো না। তো কাকু অনেক সময় আছে যে আপনি আপনার মতো করে গাড়ি চালাচ্ছেন, এমন অবস্থায় অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা হতে যেও হয়নি, এরকম পরিস্থিতিতে পড়েছেন? হ্যাঁ, যেমন আমি আমার মতন আমি সেপে 60 যাচ্ছি, 50-60 যাচ্ছি, দেখা যাচ্ছে যেমন রাস্তার তো 4টে মাথা থাকে, একটা রাস্তার তো 4টে মাথা থাকে, ইউটার্ন থাকে, দেখা যাচ্ছে একটা ইউটার্ন থেকে অনেক ড্রাইভার আছে, সবাই তো ড্রাইভার, কিন্তু অবুঝ ড্রাইভারও আছে। ওই কারণ ইউটার্ন থেকে ঘস করে সে ইউটার্ন নিয়ে রাস্তায় চলে আসলো, সামনের গাড়ি সাটিং ব্রেক মারলো, ও সেসির একদিক বলে চলে গেল, আমি ব্রেক মেরে আমিও সেসিরে চলে গেলাম, এরকম হয়েছে, কিন্তু কোনো দুর্ঘটনা ঘটে নাই। এরকম হয়েছে কিন্তু দুর্ঘটনা ঘটে নাই। রাতে গাড়ি চালানোর সময় কখনো ডাকাতি বা চিন্তার কবলে পড়েছেন? হ্যাঁ, ডাকাতি হয়েছে, ডাকাতি দেখেছি যেমন অতটা তো মনে হয় জানোই, চাকলা পাবনা চাকলা রাস্তা আছে, চাকলা ওখানে গাছ ফেলায় ডাকাতি করতো, গাড়িতে আমার করে নাই, আমার সামনে গাছ ফেলা দিলেও আমি গাছ মারিয়ে দিয়ে চলে গেছি, করতে পারে নাই, এটা হয়েছে, কিন্তু ধরতে পারে নাই বা আমার গাড়ি কোনোদিনও ডাকাতি হয় নাই, সামনে গাছ পড়েছে আমি গাছ মারিয়ে দিয়ে চলে গেছি, গাছ মারিছি, তাও গাছের মারার আবার টেকনিক জানা লাগবে, গাছের পাতার বিন্দি মারা লাগবে, সরাসরি গাছের বিন্দি দিবি ওই গাড়ি 3 পোল্টি খাবি, পাতার ভিতরে 1 চাকা, কাঁচায় 1 চাকা দিয়ে বের হয়ে চলে গেছি, এইরকম ডাকাতি রেট পড়ে, তাছাড়া কোনো সমস্যায় পড়ি নাই ডাকাতে। বর্তমানে তো আপনি
ওয়ান যে এসি গাড়ি চালাচ্ছেন, তো ভবিষ্যতে স্কেনিয়া হুন্ডাই হয়তো চালিয়েছেন, ভবিষ্যতে ভলভো বা স্কেনিয়া মডেলের গাড়ি চালানোর ইচ্ছা আছে নাকি? আসলে কি, যখন থেকে আমি নিত্য নতুন RM2 গাড়ি পাবনা, যদি 2000 ড্রাইভার থাকে, যদি 2000 ভিতর 3জন যদি এরকম কোনো ভিআইপি ড্রাইভার থাকে, তার ভিতর আমি একজন উজ্জ্বল মামা। তো আমার অত আর শখ নাই যে এখন ওই অমুক গাড়ি চালাতে যাব। হ্যাঁ, চালাবো যদি কোনোদিন পাবনা যদি কেউ নিয়ে আসে ভালো কোনো উন্নত গাড়ি বা ভালো গাড়ি, তখন হয়তো দেখবো যে দেখি চলানো যাবে কি দেবে কি না, তখন চেষ্টা করব। কিন্তু এত শখ নাই যে ফাঁকে ফাঁকে অন্য অন্য কোথাও যায় ভলভো চালাবো অমুক চালাবো, এই আশাটা তার নাই, এই শখ আর নাই। মানে শখ পূরণ হয়ে গেছে যখনই বা RM2 পাবনা যখনই নাম আমি গাড়ি ছিল, তখন থেকেই আমি চালাই একভাবে 10 বছর। আমার ওই জায়গাটায় শখ পূরণ হয়ে গেছে, শখ পূরণ হয়েছে, পয়সা পূরণ হয়েছে, আল্লাহ দিলে খুব সুখেই আছি। যাক, আলহামদুলিল্লাহ। তো কাকা, আপনার কাছে সর্বশেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে বাস লাভারদের উদ্দেশ্যে কিছু বলার আছে নাকি, এবং তাদেরকে কিরকম চোখে দেখেন? হ্যাঁ, বাস লাভার গুলো এই যারা অনেকগুলো ছেলে পেলে আছে রাস্তায় দাঁড়িয়ে মোবাইল ধরে, এটা আসলেই এরা চায় যে গাড়িগুলো ভালো চলুক, গাড়িগুলো নাম হোক। কেন চায় এরা? এদের কি সালপলের ভিতরে এদের ভিতরে আনন্দই, হ্যাঁ, এদের আনন্দই। তা আসলে বাস লাভার সেগুলো অনেক অনেক সময় ছেলেপেলেরা আসার পরে তারা সাক্ষাতে কথা বলে, গল্প করে, তারা খুব ভালো। তারাও কোনো রকম যদি রাস্তায় কোনো রকম সমস্যা হলে পরে যদি আশপাশে শুনে থাকে, তারা এসে গাড়ির কাছে এসে হেল্প করে। এরা বাস লাভাররা সবার জন্য উপকারী, সবার জন্য। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। আপনার পরিবহন লাইফে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতার কথা আমাদেরকে জানালেন। আবারও জানাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাকু, আপনিও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ঠিক আছে, আল্লাহ হাফেজ।